নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মিলল তো আমার কথা? কালকে যেটা আমি বলে গেছিলাম যে উনি ওনার শাশুড়ির যে শেষ যাত্রা সেটা উনি দেখাবে, আজকে ঠিক দেখো সেটা নিয়েই চলে এসেছে। আরো কথা মিলবে। আমি কালকে যেই ভিডিওতে যেটা বলে গেছিলাম যে উনি এরপরে যা করবে, 13 দিনের যে কাজ সেটাও দেখাবে, উনি কিন্তু একদমই তাই করবে। আমার কথা মিলিয়ে দেখে নিও তোমরা। তো আজকে যথারীতি ওনার ভিডিও অনেকক্ষণ আগে চলে এসেছে। আমি কিন্তু ভিডিওটা আজকে দেখিনি, ওনার থাম্বনেলটা দেখেই বুঝে গেছি। অনেক সময় হয় যে আমরা কভার বা মলারটা দেখেই বুঝতে পারি যে বইয়ের ভেতরটা কি আছে। দেখবে যেসব বই খুব শিক্ষণীয় কিছু আছে, যার ভেতরে জ্ঞান অর্জন করার মতন কিছু আছে, সেই সব বইয়ের মলার দেখে কিন্তু বইটা ভেতরে কি আছে বোঝা যায় না, তার জন্য কিন্তু বইটা পড়তে হয়। কিন্তু যেসব বইয়ে ভেতরে কিছু নেই, কিচ্ছু নেই, শুধু কি বলবো, সমাজে কিছু নোংরামো দেওয়ার জন্য এমন কিছু আছে যেসব বইয়ে, তার উপরে যে মলাটের কালার, সেটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এই বইয়ের ভেতরে কি আছে। তো আজকে যে জিনিসটা এসছে, যে মলাট বলো, থাম্বনেল বলো, যেটাই বলো, তো সেটা দেখেই কিন্তু বোঝা গেছে যে ওনার ভিডিওর ভেতরে কি আছে। থাম্বনেলটা যথেষ্ট কিন্তু একটা কি বলবো ডিস্টার্বিং থাম্বনেল উনি দিয়েছে, আর ভেতরে কি আছে আমি বুঝতে পেরেছি। সেই সব কারণে আমি কিন্তু ভিডিওটা দেখতে যাইনি, কেননা আমার কাছে এইসব ভিডিও একটু অসুবিধা হয়। এইসব ভিডিও বা কিছু দেখতে বা ছবি এসব দেখতে আমার একটু অসুবিধা হয়, তার জন্য আমি ভিডিওটা দেখিনি। অন্য যারা একে নিয়ে ভিডিও করেছে বা এনাকে নিয়ে ভিডিও করেছে এই আজকের বিষয়টা নিয়ে, অনেকেই তো আছে তাকে নিয়ে এমন কোনো ব্লগারদের নিয়ে ভিডিও করে, এবং সেই ব্লগারদের সেই ভিডিওতে কি আছে বিস্তারিত তারা আলোচনা করে। তারা যে ভিডিওতে কি কি দেখিয়েছে সেটা নিয়ে তারা বিস্তারিত আলোচনা করে। তো সেই রকমই একজনের আমি ভিডিও দেখলাম, সেখানে আজকের যে ডিস্টার্বিং যে ভিডিওটা সেইটা নিয়ে সে বিস্তারিত ভাবে আলোচনা করেছে, এবং সেই ক্রিয়েটারেরও কিন্তু আলোচনা করতেও কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। সে নিজে সেই ভিডিও তার দেখেছে, কিন্তু নিজে সে মুখে বলতে পারছে না সে কি দেখেছে, কিভাবে ডেসক্রাইব করেছে। এই যে যেই প্রবাসী ঘরকন্যা, উনি কিভাবে ডেসক্রাইব করেছে সেসব কিন্তু সেই ক্রিয়েটার ঠিক করে মুখে উচ্চারণও করতে পারছিল না, কেননা সে ভিডিওটা দেখেছে তার ভিডিওর মাধ্যমে বলতে হবে, সেই কারণে কন্টেন্টের জন্য সে ভিডিওটা দেখেছে, কিন্তু তার তার নিজেরও অসুবিধা হচ্ছিল সেই ভিডিও দেখতে। তো আমার মনে হয় এইরকম আমার মতন এইরকম অনেকে আছে যাদের এই সমস্ত ভিডিও বা এই সমস্ত ছবি এগুলো দেখতে একটু অসুবিধাই হয়। এবার অনেকেই হয়তো বলবে যে বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের যখন যে শেষ যাত্রা আসে এটা হয়, তখন তো এটা কি বলবো লাইভ টেলিকাস্ট করে টিভিতে অনেক সময় দেখিয়েছে, যেমন শ্রীদেবী দেখেছে, আরো অনেকে দেখিয়েছে। তো সেইগুলো তো অনেকেই দেখে, হ্যাঁ দেখে, কিন্তু আমার মনে হয় না এতটাও ওপেন ভাবে কেউ দেখিয়েছে, এতটাও ওপেন ভাবে দেখায়নি। একটু তো তাদের মধ্যে রাগঢাক কিছু ছিল, তারপরেই দেখিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এই যে ইউটিউবে ব্লগার, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রাগঢাকই দেখায় না। সেখানে ঘি মাখানো থেকে চন্দন মাখানো থেকে কি করে ঢোকাচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হয়, সমস্তটাই এখানে দেখানো হয়। তো উনিও যথারীতি তাই করেছে, কেননা যত দেখাবে ওপেন ভাবে র ভাবে যত দেখাবে তত ভিউজটা বেশি হবে, এটাই তো আজকে দেখতে পাচ্ছি। আমি একটা জায়গায় দেখলাম, কেননা ওনাকে নিয়ে ফেসবুকেও কিন্তু তোলপাড় হচ্ছে, সেখানে দেখলাম ব্লগারদের বাড়িতে যদি কোনো ব্যক্তি এইরকম শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ব্লগারদের তখন কিন্তু রমরমা, কেননা সেই জিনিসটা তারা বিক্রি করে, সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে তারা প্রচুর টাকা কিন্তু ইনকাম করবে। আর সেই আশায় তারা বসে থাকে যে তাদের বাড়ির তাদের প্রিয়জনের কখন এইরকম অবস্থা হবে, এবং তারা সেটা ক্যামেরা বন্দি করে বাজারে বিক্রি করবে। সত্যি দেখছি যে এইটা যে বা যারা বলেছে তারা কিন্তু খারাপ কিছু বলেনি। আমি ভাবি যে এটা তারা কি করে পারে, যাদের যাদের বাড়িতে প্রিয়জন যারা হারিয়েছো তারা অনেকেই জানবে যে ওই সময় কারো মন মানসিকতা তো এরকম থাকেই না যে ক্যামেরা খুলে বসে যাবে, ভিডিও করবে, সেই জিনিসটাকে কি বলবো স্মৃতি হিসেবে রেখে দেবে। আমার মনে হয় না দুঃখের স্মৃতি কেউ এইভাবে মনে করার জন্য চিরতরে নিজের কাছে রেখে দিতে চায়, সুখের স্মৃতি রেখে দেয়। কিন্তু এইরকম ভাবে মানুষ প্রিয়জনের যে শোক, প্রিয়জন হারানোর যে শোক, তার থেকে তো বড় দুঃখ আমার মনে হয় না আর কিছু হয়। তো সেই
জিনিসটাকে কেউ ক্যামেরা বন্দি করে স্মৃতির পাতায় রেখে দিতে চায়, এটা আমার মনে হয় না যে আর কেউ করে বলে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করে বলে। কিন্তু এখানে ব্লগাররা দেখছি এটাই করছে। আসলে এটা কিছুই না, এটা মার্কেটিং হচ্ছে, এটা একটা বিজনেস পলিসি হচ্ছে। তো আমি আমার কথাই বলি, যখন আমার মা মারা যায় তখন তো আমার অনেকটাই কম বয়স, মানে যখন আমার মাকে ধরো নিয়ে আসছে হসপিটাল থেকে, মানে মায়ের নিথর দেহটা নিয়ে আসছে, তার আগে পর্যন্ত আমাকে বলেনি যে মা নেই, মানে ভোর 5:30টার সময় মা মারা গেছে, বাবাকে খবর দিয়েছে, বাবা চলে গেল, তারপরে সারাদিন আর বলেনি। এখান থেকে এ উকি ঝুঁকি মারে, ওখান থেকে সে উকি ঝুঁকি মারে। তো আমি সেটা বুঝতেও পারিনি, মানে কল্পনাও করতে পারিনি যে মা মারা গেছে। মানে মা মারা যাওয়ার আগে এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে মা বাবা আবার কারো মারা যেতে পারে। হ্যাঁ, তো যাই হোক, যখন মায়ের দেহটা ওরকম নিয়ে আসছে তার আগে জানানো হলো, মানে আমাদের গেটের একটু দূরে যখন, তখন আমাকে জানানো হলো এরকম। তখন যে আমি, মানে আমি আমার মধ্যে আমি ছিলাম না, এই রকম আমি আমার মধ্যে ছিলাম না। হ্যাঁ, তো তখন এই ক্যামেরা কি, ফটো কি, ভিডিও কি, দূরের কথা। তারপরে আমার শাশুড়ি মারা গেল, তখন আমি আমার হাজবেন্ডকে দেখেছি যে ছেলে মানুষের মতন হাউমাউ করে কাঁদতে দেখেছি। তখন আবার কিন্তু আমি স্ট্রং ছিলাম অনেকটাই, কেননা সত্যি কথা বলতে নিজের মা বাবা শোক যতটা হয়, শাশুড়ি বা শ্বশুরের শোক কিন্তু ততটাও হয় না। হ্যাঁ হয়, ভালোবাসা শোক হয়, কিন্তু মা বাবার মতন কিন্তু হয় না। বাবা যখন মারা গেল, বাবার খবরটা যখন শুনলাম, তখন ওই একই রকম অবস্থা, একই রকম। হাজবেন্ড শুনে হাজবেন্ড চলে আসলো। তারপরে আমরা সেই রাত্রিবেলায় বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, মানে বাবাকে তারপরে নিয়ে আসলো, আমরা সব দেখলাম, যা যা করার করলাম। তখনও কিন্তু সেই পরিস্থিতিতে আমরা ছিলাম না যে কোথায় কে ভিডিও করছে, কোথায় কে ফটো তুলছে, এখন এগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে হবে, এখন এগুলো এই করতে হবে। তো আমার শাশুড়ি যখন মারা গেল 2017-র কালী পুজোর দিন মারা গেছিল, সেই রাত হচ্ছে এক বিভীষিকাময় রাত ছিল আমাদের কাছে। আমার মেয়ে তখন আমার শাশুড়ির একটা ফটো তুলেছিল, ওর ঠাকুমার একটা মানে ফটো তুলে ওর কাছে রেখেছিল। সেই শেষ যে যাত্রার যে ইয়েটা, মানে কি বলবো, সেই শেষ ইয়েটা, মানে যখন সাজানো টাজানো হয়েছে সেই শেষ সিনটা সে রেখেছিল। পরবর্তীকালে আমি জানতাম না ওর কাছে ওটা আছে। হ্যাঁ, তারপরে ও একদিন আমাকে বললো যে এরকম। আমি তখন কিন্তু ওকে বললাম যে এইটা এক্ষুনি ডিলিট করো তোমার মোবাইল থেকে, এক্ষুনি। আলাদাভাবে তো ধরো আমাদের কাছে ফটো আছে, আমাদের কাছে সবকিছুই আছে, তারপরে কিন্তু ডিলিট করে দেওয়া হলো। আমার মায়ের যে হয় না শেষ যাত্রার যে ফটো তোলার যেরকম নিয়ম থাকে, অনেকে পায়ের ছাপ নেয়, আমার মায়ের যে ফটো আছে, মানে শেষ যাত্রার যে ফটো, এমনি ফটো, ভালো ফটো, সুস্থ অবস্থার ফটো, সেটা বাঁধানো আছে। কিন্তু সেই ফটো যেটা শেষ যাত্রার ফটো, সেটা কিন্তু আমি কোথাও বাঁধিয়ে ঘরে আটকিয়ে রাখিনি, টানিয়ে রাখিনি। সেটা আমার খুব গোপন একটা জায়গায় আমি রেখে দিয়েছি। যখন আমার ভেতরে দুঃখ হয়, কষ্ট হয়, যখন ভীষণ ভাবে মাকে মনে পড়ে, তখন আমি সেই ফটোটা নিয়ে আমি কিন্তু ধরো মায়ের সঙ্গে অভিমান, মায়ের সঙ্গে কান্না, মাকে অনেক কথা বলার, সেইটা আমি করি। কিন্তু আমি সেই ফটো সবার সামনে বেরও করি না, সবার সামনে টানিয়েও রাখি না। এমনিতেই বলে যে মৃত ব্যক্তির ফটো ঘরে রাখতে নেই, মানে টানিয়ে রাখতে নেই, তুমি এমনি রেখে দাও, বাঁধিয়ে রেখেছো, স্মৃতি হিসেবে রেখেছো, কোথাও অন্য কোথাও রেখে দাও, যেটা মানে কি বলবো, সবার সামনে শো করার মতো নয় তাদের ফটো। হ্যাঁ, তারা তাদের যেদিন মৃত্যুদিন বা তাদের জন্মদিন যদি করো, তখন বের করে তার সামনে ফুল ধূপ দিলে ঠিক আছে, কিন্তু ওইভাবে দেওয়ালে সাজিয়ে রাখা, এটা রাখতে নেই বলে। তো আমার কাছে এই সব জিনিসগুলো, যে শেষ যাত্রার যে জিনিসগুলো, এইগুলো খুবই ডিস্টার্বিং। আমি আমার জীবনে একবারই সেই শেষ যাত্রায় আমি গেছি, সেটা হচ্ছে আমার শাশুড়ির শেষ যাত্রায়, যেখানে তাকে দেওয়া হয়েছে সেখানেই আমি গেছি। তাছাড়া আমি না আমার মায়ের সময় গেছি, না আমার বাবার সময় গেছি। আর এই যে জিনিসগুলো উনি এত বড় একজন ব্লগার হয়ে যে করছে, আমি ভেবে পাই না এনাদের এতটাই টাকার অভাব হলো কি করে, যে এই সব জিনিসগুলো উনি ওনার স্মৃতির পাতায় রাখছি বলে উনি কি করছে, সবার সামনে সেটা ছড়িয়ে দিচ্ছে। স্মৃতির পাতায় রাখতে গেলে সেটা তো
আনলিস্টেড করেও রাখা যায়, প্রাইভেট করেও রাখা যায়। যখন ওনার মনে হলো তখন উনি সেইগুলোকে দেখলো, না সেই জিনিসটাকে সবার সঙ্গে শেয়ার করে রাখতে হবে, এবং 13 দিনের যে ব্যাপারটা নিয়ম কানুন সেটাও উনি শেয়ার করবে। এটাও তোমরা দেখে নিও, এটাও উনি শেয়ার করবে। ওনাকে নিয়ে যে এতটা সমালোচনার ঝড় হয়ে উঠেছে উনি নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছে, ওনার কাছে এটা অজানা নয়। তবুও কিন্তু উনি যেগুলো করার উনি সেইগুলোই করে যাচ্ছে। আমি অবাক হচ্ছি এটা ভেবে যে ওনার হাজবেন্ডও এতে কি করে সায় দিচ্ছে। ওনার হাজবেন্ড একবারের জন্য বারণ করছে না যে এটা করাটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, এই জিনিসটা যদি করতো যে ওনাদের যে কি বলবো যে মন্ত্র পড়া বা ওনাদের যে মৎস্যমুখীর দিনগুলো উনি ক্যাপচার করতে পারতো, সেই জিনিসটা যদি রাখতো তবুও একটা কথা ছিল। কিন্তু এমন একটা জিনিস যেটা ভীষণই লোকের কাছে একটা ডিস্টার্বিং জিনিস, যেটা ভালো লাগার জিনিস না, যেটা এন্টারটেনমেন্টের জিনিস না, উনি সেই জিনিসটাকে নিয়ে এইরকম করে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি ব্লগ করেন ঠিক আছে, আপনার সমস্তটাই দেখান ঠিক আছে, সত্যিই কি সমস্তটা দেখান, নাকি যেইটুকুনি আপনি মনে করেন যে দেখানো তো সেইটুকুনি দেখান? আমার তো মনে হয় না যে আপনি আপনার ভেতরের মানে আপনার সংসারের সমস্ত কিছু লাইফস্টাইল যেটা আছে সেটাই দেখান, একদমই না। অনেক কিছু আছে যেগুলো হয়তো উনিও লুকিয়ে রাখেন, যেটা দেখানোর না, যেটা নিয়ে ঝড় উঠতে পারে, সমালোচনার ঝড় উঠতে পারে, সেই সবগুলো উনি দেখায় না। কিন্তু এই জিনিসটা তাহলে কি দেখানোটা ওনার পক্ষে ঠিক হয়েছে? আমার মতে একদমই ঠিক হয়নি। এই জিনিসটাও কিন্তু উনি ওনার মধ্যেই রাখতে পারতো বা ওনাদের মধ্যেই রাখতে পারতো। এটা এইরকম মার্কেটে আনার কোনোই দরকার ছিল না, কিন্তু উনি এনেছে একমাত্র ভিউজের জন্য। শুনলাম যে ওনার মানে ভিডিওর মাঝখানে নাকি খুব একটা ভিউজ হচ্ছিল না, মানে খুব একটা মানে কি বলবো 10-5 হাজার বা এইরকম কিছু না, ওনার যা হয় লক্ষ লক্ষ ভিউজ হয় তার থেকে অনেকটাই কম হচ্ছিল। তো এই জিনিসটা হওয়ার পরে ওনার কিন্তু ভিউজ অনেকটাই বেড়ে গেছে এবং সাবস্ক্রাইবও অনেকটা আরো বেড়ে গেছে। তার মানে ভাবো মানুষ এই সমস্ত নেগেটিভ জিনিস কতটা পছন্দ করছে। মানে এমন সমাজটা হয়ে গেছে যে মজা হাসি আনন্দ এন্টারটেনমেন্ট এইগুলো না দেখে মানুষ এই যে দুঃখ, এই যে নেগেটিভ জিনিসগুলোতেই তারা তাদের এন্টারটেনমেন্ট খুঁজে নিচ্ছে। এও শুনলাম উনি নতুন একটা বাড়ি নিয়েছে, সেটা আমি অবশ্য দেখেছি, গাড়িও নিয়েছে এটা শুনলাম। তো তাহার ইএমআই দিতেই ওনার আজকে এই রকম একটা কি বলবো যেটা করা ওনার মানে ঠিক ওনাকে মনে হয়নি যে উনি এটা করতে পারবে, উনি এই পর্যায়ে নেমে এই জিনিসটা করতে পারবে, সেটাও ওনাকে করতে হচ্ছে। ওনার ইএমআই জোগাড় করার জন্য ওনাকে এতটা নিচে নেমে এগুলো করতে হচ্ছে। আর সত্যি মানে কি বলবো, যারা দর্শক তারা কিন্তু একদম ঠিকঠাক কমেন্ট করে, যেগুলো আমরা ধরো ভুলে যাই সেইগুলো দর্শকরা কিন্তু কমেন্ট করে সেইগুলো মনে করিয়ে দেয়। তো আমার এখানে আমার খুব প্রিয় এক দর্শক কম বন্ধু বেশি বলবো, সে কিন্তু সুন্দর একটা কমেন্ট করেছে যে এই যে আসা যাওয়ার খরচটা উনি তোলার জন্য উনি এইটা করেছে। অবশ্যই তাই। মানে দর্শকদের এখানে কোনো দোষ দেওয়া যাবে না, দর্শকরা যেটা দেখছে দর্শকরা কিন্তু সেটাই বলবে। উনি আজকে একজন শিক্ষিত পরিবারের মানুষ, উনি বিদেশে থাকে বলে ওনার এইসব বিষয়গুলো নিয়ে যে কেউ কটাক্ষ করবে না বা কেউ সমালোচনা করবে না এটা কিন্তু না। যদি ম্যান্ডি যে জিনিসটা করেছে, মানে ম্যান্ডিও তো সেম ব্যাপারটা করেছিল, তো তখন কিন্তু বিশাল একটা সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু ম্যান্ডিকে লোকে যেই যেই ভাষায় বলেছিল বা নিবেদিতার হাজবেন্ডকে যেই যেই ভাষায় বলেছিল, এই ক্ষেত্রে কি ওনাকে সেই ভাষায় বলা হচ্ছে? একদমই বলা হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ধামা চাপা দিয়ে দিদি ভাই অমুক তমুক বলে জিনিসটা করা হচ্ছে, কিন্তু দোষ কিন্তু একই, দোষ একই, দুজনের দোষ একই, পাল্লা দিয়ে মাপতে গেলে কিন্তু কেউ বেশি কেউ কম হবে না, সমান দোষে দোষী এরা। তাও একজনকে মানে কিছু জনকে বেশি মাত্রায় বলা হচ্ছে আর একজনকে বেশ একটু কি বলবো মানে মকমলে জড়িয়ে তাকে বলা হচ্ছে, সেই র ভাষাটা তাকে দেওয়া হচ্ছে না। যাই হোক, আমরা কিন্তু কখনোই আশা করিনি যে ম্যান্ডুর মতন কাজ ইনিও করতে পারে। তার মানে এখানে কিন্তু যারা ব্লগার আছে তারা সবাই কিন্তু একদম সেম ক্যাটাগরি। যখন সময় আসে তারা কিন্তু তাদের আসল যে তারা ভেতরে কি তারা খোলস ছেড়ে বেরিয়ে এসে সেটা সবার সামনে
বুঝিয়ে দেয় যে আমরা টাকার জন্য সবকিছুই করতে পারি। আমাদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হলেও, মিলিয়ন সাবস্ক্রাইবার হলেও কিন্তু আমরা আমাদের পরিবারের যখন কেউ আপনজন গত হন, সেই জিনিসটাও আমরা বিক্রি করতে ছাড়ি না। আমরা আমাদের সমস্তটাই আমরা কিন্তু বিক্রি করব। এখানে অনেকেই বলছে যে কালকে যে জিনিসটা করেছে, শেষে দেখলাম কি বলবো, দমদম এয়ারপোর্টে উনি ড্রেস চেঞ্জ করলো, একটা লাল পেড়ে শাড়ি পরলো। লাল পেড়ে শাড়িটা কিন্তু একটা বুটিকের শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি, মিরর ওয়ার্ক করা, সাদার মধ্যে পাড়ে আর ভেতরে কিন্তু মিরর ওয়ার্ক করা ছিল শাড়িটা। সেই শাড়ি পরে উনি কি করলেন, উনি হচ্ছে ওনার শ্বশুর বাড়িতে গেলেন। তো এখানে অনেকে বলছে উনি এতটাই কি বলবো, মানে ওই টাইমে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য উনি ওনার ওই ড্রেস চেঞ্জ করে উনি শাড়িটা পরেছে, যেরকম নিয়ম মাফিক করা হয় এই সময় লাল পেড়ে শাড়ি পরা হয়, উনি সেটা পরেছে। মানে এরা কি মানে একটা বাড়িতে, মানে আমাদের বাঙালি হিন্দু ঘরে যদি শাশুড়ি গত হন, তাহলে কি তাকে দাহ করার আগেই কি লাল পেড়ে শাড়ি পরে, লাল পেড়ে সাদা শাড়ি পরে? না, দাহ করে স্নান করে উঠে, গঙ্গায় স্নান করে উঠে তারপরে লাল পেড়ে সাদা শাড়ি পরে। সেটাই তারা জানে না। এদিকে তারা সমালোচনা করতে বসে গেছে। এদেরকে মানে এরা চারটে চারটে এতটাই কি বলবো, মানে কোথায় চলে গেছে তা জানি না, যে তারা তাদের যে নিয়ম, তাদের যে রিচুয়ালস গুলো সেটাই ভুলে গিয়ে সে যেটা করছে, মানে বড় চ্যানেল বলে সে যেটা করছে সেটাকেই তারা ঠিক বলে মনে করেছে। হয়তো এটা উনি এই কারণে করেছে, যেহেতু উনি অনেকটা ঘন্টা জার্নি করে এসেছে, ওনার একটা ড্রেস চেঞ্জ করার ব্যাপার ছিল, তাই উনি ওখানে ড্রেসটা চেঞ্জ করেছে। আর আমার মনে হয় না কোনো শোক বাড়িতে কেউ মিরর ওয়ার্ক করা বুটিকের কাজ করা শাড়ি পরবে। এটাও যে কেন করেছে, ওনার যে কি মতিভ্রম হয়েছে আমি কিন্তু বুঝতে পারলাম না। যে উনি একটা ওনার নিজের শাশুড়ি গত হয়েছে, সেখানে যাওয়ার জন্য উনি একটা বুটিকের শাড়ি পরে চললেন। সেখানে কিন্তু উনি যেই ড্রেসটা পরেছিলেন সেটা পরে যেতে পারতেন, বা কোনো সিম্পল একটা শাড়ি পরে উনি যেতে পারতেন। মানে যখন উনি চেঞ্জ করেছে উনি সেরকমই কিছু চেঞ্জ করে যেতে পারতেন। কেননা ওনাকে তো সেই ঘাটে গিয়ে ওনাকে সেই শাড়িটা, সেই পোশাকটা ফেলেই দিতে হবে। যেমনি আমার হয়েছিল, আমার শাশুড়ি যেদিন মারা গেল, আমি যে শাড়িটা পরেছিলাম, কেননা সেদিন বললাম কালী পুজো ছিল, তো প্রদীপ দেওয়ার জন্য আমি একটা নতুন শাড়ি পরেছিলাম। তো ওই কি বলে, লক্ষ্মী পুজোয়, প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর জন্য আমি একটা শাড়ি কিনি। তো সেইবারও আমি একটা খুব সুন্দর একটা পিঙ্ক আর সাদার মধ্যে একটা শাড়ি কিনেছিলাম। সেই শাড়িটা আমার এই মুহূর্তে কি শাড়ি মনে পড়ছে না, খাদি শাড়ি ছিল। আর খাদি শাড়ি আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। তো লক্ষ্মী পুজোয় আমি ওইরকম একটা শাড়ি প্রত্যেক বছর কিনি, আর ওই শাড়িটা আমার ভীষণ পছন্দ ছিল। তো সেই লক্ষ্মী পুজোয় একদিন পরেছিলাম, তারপরে কালী পুজোতে আমি প্রদীপ দেওয়ার জন্য সেই শাড়িটা পরেছিলাম। ওর ব্লাউজটা এখনো আমার কাছে আছে। তো ব্লাউজটা আমি ওটা পরিনি, আমি অন্য একটা ব্লাউজ পরেছিলাম। তো ওটাই পরেছিলাম, যখন খবর পেলাম তখন ওটাই পরেছিলাম। আর আমি শাড়ি আর চেঞ্জ করার সময় পাইনি যে অন্য একটা শাড়ি, ওটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরবো। কেননা আমি জানতাম আমি যে যাব, এখন ঘাটে যাব, আমাকে এটা ফেলে দিয়েই আসতে হবে। আর আমার হাজবেন্ডও একটা কি বলবো, একদম নতুনই একটা শার্ট, একটা প্যান্ট পরা ছিল, সেইগুলো কিন্তু পুরো ফেলে দিয়ে আসতে হয়েছিল। তা উনি যেই, জানি না আজকের ভিডিওতে উনি কি দেখিয়েছে, ওই ভিডিও আমি ক্লিক করে দেখিনি। উনি কি ওই সাদা যে বুটিক স্টাইলের শাড়িটা, সেইটা পরেই কি উনি ঘাটে গেছিলেন, আর ওই শাড়িটা উনি ফেলে দিয়ে এসছেন, তারপরে কি উনি আবার লাল পেড়ে সাদা শাড়ি পরেছে আমি জানি না। কেননা লাল পেড়ে সাদা শাড়িটা আগেই পরে নেয় না, ওটা ঘাটে গিয়ে সমস্ত কাজকর্ম হয়ে যায়, তারপরে স্নান যখন করে, ডুব দিয়ে যখন ওঠে, তখনই কিন্তু লাল পেড়ে সাদা শাড়িটা পরে। তো আজকে সত্যি ম্যান্ডি বা নিবেদিতার হাজবেন্ড বা তার আগে আরেকজন করেছিল, আমি তার নাম এখানে বলছি না, সেও কিন্তু তার মা যখন মারা গেছিল সেই ভিডিওটা কিন্তু দিয়েই তার চ্যানেল মানে কি বলবো, তখন মনিটাইজেশন হয়েছিল। তো এরা যে করেছে, তখন এদেরকে নিয়ে প্রচন্ড পরিমাণে একটা সমালোচনার ঝড় উঠেছে। আর আমি এই জিনিসগুলোকে একদমই পছন্দ করি না, এই জিনিসগুলোকে কি বলবো, আর যারা করে তাদেরকেও আমি ঠিক মানে ঠিকঠাক মানুষ হিসেবে আমি মনে করি না যে এরাও একদম ঠিকঠাক মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ। কেননা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তার এইরকম যে দুঃখের স্মৃতি
কষ্টের স্মৃতি, স্বজন হারানোর স্মৃতি, সেইগুলো সে ক্যামেরা বন্দি করে রেখে দেবে এবং সেইগুলো সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে রেখে দেবে, আমার মনে হয় না। তো তাদের সঙ্গে এনাকে নিজেই মিলিয়ে ফেললো। আমরা তো যারা দর্শক, আমরা তো এনাকে একটা আলাদা জায়গাতেই রেখেছিলাম না, উনি বিশাল কিছু, উনি হচ্ছে একদম মানে মানে সব থেকে উঁচুতে আছে, উনি, ওনার সঙ্গে কারো তুলনা হয় না। কিন্তু উনি আজকে প্রমাণ করে দিলেন যে আমরা সবাই ভুল, উনি কিন্তু আলাদা নয়, উনিও এই রকম লোভী ব্লগারদের মধ্যেই একজন। উনি ওনার ঘটে মানে ওনার জীবনে কিচ্ছু যাই হোক, কিচ্ছু কিন্তু উনি পার্সোনাল রাখবেন না, সেটা উনি সবার সামনে তুলে ধরবে এবং ধরে সেখান থেকে কি করবে, টাকা ইনকাম করবে। উনি একদমই সেটা আলাদা করে রাখবে না। তো আজকে উনি যথারীতি তাই করেছে। আর যেরকম হয় সমালোচনার ঝড়, সেই রকম সমালোচনার ঝড়ও উঠেছে। আজকে শুনলাম উনি নাকি আজকে যে ভিডিওটা দিয়েছে ওই ভিডিওটাতে উনি মনিটাইজেশন অফ করেছে। তা মনিটাইজেশন অফটা করেছে কি কারণে করেছে? হ্যাঁ, উনি, ওনার কানে কি যাচ্ছে না যে ওনাকে নিয়ে আজকে এত কিছু হচ্ছে? নিশ্চয়ই ওনার কানে যাচ্ছে। আর ওনার যে কি বলবো, যে কমেন্টও উনি দেখতে পাচ্ছে যে ওনাকে নিয়ে কি রকম করে চারিদিকে ঝড় উঠেছে। তো সেই কারণেই কিন্তু উনি আজকে মনিটাইজেশনটা অফ করেনি। কিন্তু আবার যখন ধরো কিছু লোক ভুলে যাবে, তখন উনি আবার কিন্তু মনিটাইজেশনটা অন করে দেবে। আরেকটা কথা, আমরা যে দুঃখের স্মৃতি, আমরা দুঃখের স্মৃতি কিন্তু মনে রাখতে চাই না, আমরা কিন্তু ভুলে যেতেই চাই। আমরা যদি দুঃখের স্মৃতি মনে রাখতাম তাহলে আমরা এই যে সুস্থ স্বাভাবিক যে লাইফ লিড করছি, আমরা কেউ সুস্থ থাকতে পারতাম না। আজকে ভাবো তো, আমি মানে আমার মা যেদিন মারা গেল সেই দিন আমি যে কষ্টটা পেয়েছিলাম, আজকে কি আমি সেটা মনে করে সেই রকমই কষ্ট পাচ্ছি? বা এই যে দীর্ঘ 26 বছর ধরে আমি যদি প্রত্যেক দিন সেই কথাটা মনে করে সেই রকম কষ্টটাই পেতাম, আমি সুস্থ থাকতাম? থাকতাম না, আমাকে পাগলা গারদে যেতে হতো। বা এতদিনে আমি মানে কি বলবো, আমার অবস্থা অন্যরকম হয়ে যেত, এখানে বসে আমি কথা বলার মতন অবস্থায় আমি থাকতাম না। তো ওই রকমই আমাদের জীবনে এরকম ছোট থেকে যখন আমরা এতটা বড় হয়েছি, এত বছর এত দিন পার করেছি, তো আমরা কিন্তু প্রচুর দুঃখের স্মৃতি আমাদের আছে, কিন্তু সেইগুলো কি সব মনে আছে? সব মনে নেই। পরশুদিন যদি কারোর সঙ্গে, হাজবেন্ডের সঙ্গেই যদি কোনো ঝামেলা হয় বা মেয়ের সঙ্গেই কোনো যদি ঝামেলা হয়, মনে করতে হয় কি নিয়ে জানি লেগেছিল ঝামেলাটা, কি জানি বলেছিল আমাকে, মনে পড়ছে না তো, কি জানি আমাকে বলেছিল। পরশুদিনের ঘটনায় আমরা ভুলে যাই, আমরা মনে রাখি না। আমাদের এইভাবে আমাদের ব্রেন তৈরি, আমাদের মনে রাখতে দেয় না। তো এই ঘটনা কে ভাই মনে রাখতে চায়? কে মনে রাখতে চায় এই ঘটনা? কেউ মনে রাখতে চায় না। যে স্বজন হারানোর স্মৃতি, সেটা কেউ মনে রাখতে চায় না। সেই ভিডিও কেউ প্রত্যেকদিন খুলে খুলে দেখতেও চায় না, কিন্তু উনি করেছে। বা ওনার মতন যারা এরকম লোভী ব্লগার আছে, তারা এগুলো করছে শুধু পয়সা ইনকাম করার জন্য করছে। তো আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।